আরেকটি নতুন সকাল হিমেলের সকালে আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। কুয়াশা আর শীতের তীব্রতা বাড়ছে, সেই সাথে পরিবর্তন হচ্ছে জনজীবনের প্রাত্যহিক রুটিন। তাই প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে নিজের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখুন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরও সুন্দর হয়ে উঠুক সবার জন্যে। চ্যানেল 24-এর সকালের আয়োজন সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াইস্টিল নিবেদিত সকাল 24-এ। আজ রবিবার 23 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ এবং 8 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, বেশ কয়েকদিন ধরেই রাজধানী ঢাকাতে সকাল সকাল বেশ ঠান্ডা অনুভূত হয়। সেই সাথে সাথে অন্যান্য বিভাগগুলোতেও কিন্তু ঠান্ডা অনুভূত হচ্ছে, শীত চলেই এলো বলে। আমার আয়োজনের শুরুতে একটু আবহাওয়া বার্তাটি জানবো গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ড, সেই সাথে আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 27.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.6 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 25.8, সর্বনিম্ন 11.4, রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 25, সর্বনিম্ন 12.7, ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 26.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.4 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.4 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 28, সর্বনিম্ন 16.3, খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 27.8, সর্বনিম্ন 14.5, বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 27.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে নওগাঁর বদলগাছিতে 9.9 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 30.2 ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দর্শক, আবহাওয়া বার্তাটি তো জানছিলাম, এবার একটু আমরা শীত পরিস্থিতির খবর জানবো। উত্তরাঞ্চলে ধীরে ধীরে বাড়ছে শীতের প্রকোপ। গতকালের তাপমাত্রা অনুযায়ী প্রথম মৃদু শৈত্যপ্রবাহ বইছে নওগাঁয়। দর্শক, আমরা একটু নওগাঁরই খোঁজ খবর নিয়ে আসবো। নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুনুর রশিদ চৌধুরীর শুভ সকাল। আমরা দেখতেই পাচ্ছি সকালটা বেশ কুয়াশাচ্ছন্ন হয়ে আছে এবং আজকেও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জনজীবনের প্রভাব কেমন পড়ছে আসলে? নিশ্চয়ই সেটি জানাবো। আজকে আবহাওয়া অফিসের যে তথ্য সেটি বলা হচ্ছে যে নওগাঁয় আজকে আসলে সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ কালকের চেয়ে খানিকটা বেড়েছে, কিন্তু কুয়াশার যে ঘনত্ব সেটি দেখে কিন্তু খুব বেশি আসলে বুঝবার উপায় নেই। এবং জনজীবনে বিশেষ করে আপনি যদি বলেন যে উত্তরাঞ্চলে আপনি জানেন যে এই চলতি মৌসুমের যে ধান কাটার যে কার্যক্রম সেটি আসলে মূলত এই মুহূর্তে জোরে সোরে চলছে এবং সেই কার্যক্রম খানিকটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। আমরা যেহেতু একদমই মাঠে চলে এসেছি শহর ছেড়ে, যার কারণে আমরা একটু কৃষকের সঙ্গে কথা বলবার চেষ্টা করব যে তারা আসলে কতটা কষ্ট করে কিংবা তারা আসলে কতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে এই কার্যক্রম চালাচ্ছে। আমরা একটু যদি জানবার চেষ্টা করি কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। যে সকালবেলা এসেছেন আপনি, ঠান্ডা, খুব কুয়াশা, হাত শীতকা ধরে, ধান কাটতে কষ্ট হয়, লোক পাওয়া যায় না, লেবারের দাম বেশি, এই যে আমাদের খুব কষ্ট। তা আমরা এখন কি এই যে আপনি খালি পায়ে দেখছি আর কি, মানে খালি পায়ে খালি হাত, পায়ে খুব শীত লাগিচ্ছে, তা আমাদের খুবই কষ্ট। কুয়াশা যে মাথার উপরে পড়ে বা শরীরে পড়ে, শরীরে পড়ছে, আমাদের খুব কষ্ট হচ্ছে আর কি। এর মধ্যে আসছে। এটা কি আপনার নিজের ক্ষেত? হ্যাঁ, আমার নিজের ক্ষেত। তো এখানে শ্রমিক নেননি আপনি? শ্রমিক পাইনি এবং নিজে একটু ধান কাটবো এই জন্য আসছি। এত সকালে আসবে লোক হয়তো আসতে পারে বলা আছে, যদি আসে আসবে, না আসলে নিজেই কাটলা লাগবে। এই যে এত কষ্ট করেন তারপরেও তো মনের মধ্যে একটা শান্তি নাকি যে নিজের ফসল কাটছেন বা নিজে ফসল কাটতেই হবে, যে না কাটলে যে হবে না। এই যেমনটি উনি জানাচ্ছিলেন যে আসলে যতটা কষ্টই হোক
তারপরেও এটি নিজের ফসল, সেটি আসলে ঘরে তুলতেই হবে, নিজের যে জীবন জীবিকা সেটি চালাতে হবে। ঠিক এইরকমই এই মাঠের বিভিন্ন প্রান্তে আসলে কৃষকরা কিন্তু ধান কাটার যে কার্যক্রম সেটি চালাচ্ছেন। যদিও বা এই কুয়াশার ঘনত্বের কারণে 10 কিংবা 20 হাত দূরে আসলে কি আছে সেটি বুঝবার কোনো রকমের উপায় নেই। অর্থাৎ কুয়াশার মধ্যেও যে লুকোচুরি খেলা যায়, বিভিন্ন কবি সাহিত্যিকরা বিভিন্ন সময় তাদের যে উপমা দিয়েছিলেন বিভিন্ন সাহিত্যের মধ্যে, সেটি কিন্তু আজকে আমরা এই মাঠের মধ্যে দেখতে পাচ্ছি। আসলে মানুষজনের যে ভোগান্তি সেটি নিঃসন্দেহে বলবার অবকাশ নেই। যারা রিক্সা ভ্যান চালান, শ্রমিক মানুষ যারা এখন রাস্তায় বের হয়েছেন, মাঠে বের হয়েছেন, সকলের জন্যই কিন্তু বেশ খানিকটা বিড়ম্বনা পোহাতে হচ্ছে। আর বিশেষ করে যেহেতু একদমই মৌসুমের শুরুর দিকেই ঠান্ডা বা সেটি মোকাবেলা করতে তো আরো কষ্ট, এটি নিঃসন্দেহে বোঝা যায়। সেই ক্ষেত্রে চিকিৎসকরা বলেছেন যে অবশ্যই খানিকটা সাবধানতা অবলম্বন করতেই হবে, এর বিকল্প কিছু নেই। মোটামুটি এরকমটা ছিল। আগামী দিনে আবহাওয়া কোন দিকে যায় নিশ্চয়ই সামনের দিনগুলোতে জানানো হবে। হারুন রশিদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা নওগাঁর শীত পরিস্থিতির খবর জানছিলাম। আমরা জানছিলাম আজ সকালে 5.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে রয়েছে এবং আমরা দেখছিলাম কুয়াশার ঘনত্ব বেশ, যেটি কিনা কৃষকদের ধান কাটায় বেশ একটা বাধার সৃষ্টি করছে। দর্শক, এই সময়টাতে আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। চলে যাব পরবর্তী আয়োজনে। এবারে আমরা দেখে নেব আজকের দিনের সব প্রধান প্রধান শিরোনামগুলো। কয়েকটি পত্রিকা থেকে আমরা শুরু করব সমকাল দিয়ে। বৈষম্যের মূলে অন্যায্য সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা, ক্ষমতার কেন্দ্র হয়ে ওঠে প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধান রাজনৈতিক দলগুলো অগণতান্ত্রিক, সংস্কারের জন্য থেরাপি দিয়ে কাজ হবে না, সার্জারি দরকার। বিআইডিএস এর সম্মেলনে অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, মুক্তিযোদ্ধা যাচাই বাছাই চক্কর আবারও, সংজ্ঞায়ও আসছে পরিবর্তন, কোটায় চাকরি পাওয়াদের গেজেট খতিয়ে দেখা হচ্ছে, পর্যালোচনা হচ্ছে বয়সসীমা। পাশাপাশি আধিপত্যবাদী রাজনৈতিক সমাজের গঠন ঠেকাতে হবে। মূল নিবন্ধে জি অফ উড, একটি সমাজকে ফ্যাসিস্ট হওয়া থেকে বিরত রাখা এবং সবার জন্য উন্মুক্ত করতে স্থায়ীভাবে সরকারি প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন রাখতে হবে। উত্তরবঙ্গে এক মহাসড়ক নির্মাণে মহাধীর গতি, অন্যটি আছে ঝুলে। দর্শক, সমকালের প্রধান শিরোনামগুলো তো আমরা দেখছিলামই। সমকালের পরে আমরা চলে যাব প্রথম আলোতে। প্রথম আলোর প্রথম পাতার শিরোনামগুলোতে চোখ বুলিয়ে নেব। সরকারি তথ্য আবার ফাঁস। তথ্যগুলো ফাঁস হয়েছে গত 1 বছরে। রয়েছে পুলিশ, মামলা, সরকারি ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংকের তথ্য। জাতীয় নির্বাচন আগামী বছর নাকি আরও পরে? বিএনপি সহ কোনো কোনো দল সংসদ নির্বাচনের রূপরেখা চাইছে, তবে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আসম ও ফিরোজী ছিলেন শেষ কথা। আওয়ামী গডফাদার। 2008 সালে এমপি হওয়ার পর থেকে ফিরোজের পছন্দের বাইরে বাউফলে কেউ জনপ্রতিনিধি হতে পারতেন না। আলু ও পেঁয়াজে ভারতের বিকল্প খুঁজছে বাংলাদেশ। আলু ও পেঁয়াজ আমদানিতে একক উৎস দেশের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ। এই দুই পণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে সরকার ভারতের পাশাপাশি আরও কিছু দেশ চিহ্নিত করেছে। এ নিয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন গত সপ্তাহে একটি প্রতিবেদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। দর্শক, প্রথম আলো শিরোনামগুলোর পরে আমরা চলে যাব দৈনিক ইত্তেফাকে। দৈনিক ইত্তেফাকের শুরুতেই, জেল থেকে পালানো 78 জঙ্গি এখনও অধরা। পলাতকদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্তরাও আছেন। 700 কয়েদির তালিকা ইমিগ্রেশনে, 17টি কারাগার নিরাপত্তা ঝুঁকিতে। এদিকে তারেক রহমান বলেছেন, জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনাই চ্যালেঞ্জ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রধানমন্ত্রী পদে 2 বারের বেশি থাকার কোনো সুযোগ নেই। আমরা যে কথা দিয়েছি তা রাখতে চাই। চলতি মৌসুমে 3 দফা শৈত্যপ্রবাহ। আমরা শীত পরিস্থিতির খবর তো জানছিলাম নওগাঁতে। একটি শিরোনাম এখানে দেখছি, উত্তরে চলছে কনকনে শীত, কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। ঋতুচক্রে এখন হেমন্ত, সাজ প্রভাতে জনপদগুলো ঢেকে দিচ্ছে কুয়াশার চাদরে। ঘাসের ডগায় বৃক্ষ পল্লবে মুক্তোর মতো শিশিরের বিন্দু টলমল করছে। দর্শক, শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে, মৃদু শৈত্যপ্রবাহ, তাই নিয়ে একটি শিরোনাম আমরা পড়ছিলাম। দর্শক, সেই সাথে সাথে আমরা একটু পঞ্চগড় থেকে ঘুরে আসতে চাই। শীতের এই সকালে শ্রমজীবী মানুষেরা সবচেয়ে বেশি বিপাকে। কুয়াশার দাপটে সূর্যের উত্তাপ যেমন কমছে, সেই সাথে কমতে শুরু করেছে কাজের পরিধি। শ্রমজীবী মানুষের খোঁজ খবরই নিয়ে আসবো আমরা। পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন রাহাত।
হোসেন রায়হান, আমরা বলছিলাম শীত পড়তে শুরু করেছে, সেই সাথে সাথে কিন্তু শ্রমজীবী মানুষেরও একটি বিপদই বলা যায়। সকালে কাজ করতে বের হওয়া তাদের জন্য একটা বাধা কিংবা প্রতিবন্ধকতাও কাজ করে কুয়াশা। তো কেমন দেখছেন আসলে সেখানকার পরিস্থিতি? সারিকা, আপনি জানেন যে নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে পঞ্চগড় জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। অর্থাৎ 10 থেকে 12 ডিগ্রির ঘরে কিন্তু তাপমাত্রা বিরাজ করছে। বর্তমানে তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করছে এবং সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে উত্তর থেকে যে হিমালয়ের থেকে যে বাতাসটা প্রবাহিত হয়, সেই বাতাস কিন্তু মানুষের জনজীবনকে আস্তে আস্তে বিপর্যস্ত করতে শুরু করেছে। এর ফলে যারা শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ, তারা কিন্তু আসলে কাজ করতে পারছে। যেসব মানুষ কাজের সন্ধানে বের হয়, তারা কিন্তু আসলে বাড়ি থেকে এখন বের হতে পারছে না। আর আপনি জানেন যে পঞ্চগড় জেলার অধিকাংশ মানুষ যারা মাঠে কাজ করে, চা বাগানে কাজ করে, নদীতে কাজ করে, ভূগর্ভস্থ পাথর উত্তোলনে কাজ করে, তারা কিন্তু আসলে কর্মহীন হয়ে পড়ছে বলা চলে। আর যারা সাধারণত দালান কোঠাতে কাজ করে, গৃহস্থালী কাজ বাড়িতে করে, সেসব মানুষগুলো রাস্তার মধ্যে এসে সকাল থেকে কিন্তু সময় কাটাচ্ছে যে কখন তাদেরকে কাজে নেওয়া হবে। তো আসলে শীতের কারণে এই পরিস্থিতি বিরাজ করছে। আস্তে আস্তে মানুষ কর্মহীন হয়ে পড়ছে কাজের অভাবে। এই পরিস্থিতি কিন্তু গোটা ডিসেম্বর এবং জানুয়ারি মাস পর্যন্ত গড়াবে, এমনটি আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আমরা জানি। এবং প্রতি বছর এই ধরনের ঘটনা কিন্তু ঘটে সারিকা। তো এবারও কিন্তু একই অবস্থা বিরাজ করছে, যদিও এখন পর্যন্ত হিমালয় থেকে যে বাতাস প্রবাহিত হয়, যেই বাতাসটি, সেটি কিন্তু আসলে সেভাবে প্রবাহিত হওয়া শুরু করেনি। তবে আস্তে আস্তে কিন্তু প্রতিদিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত এই বাতাস প্রবাহিত হচ্ছে। তো এরকম পরিস্থিতি বিরাজ করবে। এবং আমি আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলে যেটি জানিয়েছি, তারা আমাকে যেটা জানিয়েছে যে ডিসেম্বরের শেষ এবং জানুয়ারি মাসের মধ্যে পঞ্চগড় জেলার উপর দিয়ে কম বেশি মাঝারি এবং মৃদু আকারের বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের কাছে পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে তাপমাত্রা সারিকা 4 থেকে 6 থেকে 4 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে, এরকম পূর্বাভাস তারা দিয়েছে। গত কয়েকদিন ধরে ঘন মেঘ এবং ঘন কুয়াশা থাকার কারণে রাস্তাঘাটে সাধারণ যে মানুষজন চলাচল করে তারা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে দূরপাল্লার গাড়ি যেগুলো ঢাকা থেকে পঞ্চগড়ে আসছে এবং যাচ্ছে, তারাও কিন্তু নানা সমস্যার মধ্যে পড়ছে। আমি চালকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে ঘন কুয়াশা থাকার কারণে তাদের যাত্রায় 2-3 ঘন্টা বেশি দেরি হচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি, এই শীত এবং শীতজনিত কারণে প্রতিদিন হাসপাতালগুলোতে কিন্তু মানুষের ভিড় জমছে, বিশেষ করে। হোসেন রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা পঞ্চগড়ের খবর জানছিলাম। পঞ্চগড়ে শীত বাড়তে শুরু করেছে, সেই সাথে সাথে কিন্তু শ্রমজীবী মানুষ অনেকটাই কর্মহীন হয়ে যাচ্ছে। দর্শক, 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রতিদিনই বিরাজ করছে, সেই সাথে সাথে কিন্তু তাপমাত্রা আরও কমে আসার সম্ভাবনাও তারা করছেন। দর্শক, আরেকটা বিষয় আপনাদের মনে করে দিতে চাই, নওগাঁতে আজ 9.6 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে এবং সর্বনিম্ন তাপমাত্রা, এবং সেখানে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। আমরা পত্রিকা পড়ছিলাম, দৈনিক ইত্তেফাকে ছিলাম আমরা। দৈনিক ইত্তেফাকের পরে আমরা চলে যাব কালের কণ্ঠে। ব্যবসা স্থবির, রাজস্বে ধস, 4 মাসে ঘাটতি 31,000 কোটি টাকা। কালের কণ্ঠের শুরুতেই শিরোনামটি দেয়া হয়েছে। পণ্যের উৎপাদন ও সরবরাহ ব্যাহত, উচ্চ মূল্যস্ফীতি মানুষের ভোগ কমেছে, ভয় ও চাপে আছেন ব্যবসায়ীরা। সম্মান ফিরে পাচ্ছেন প্রশাসনের 1,500 কর্মকর্তা। চলতি সপ্তাহে জমা হচ্ছে রিভিউ কমিটির প্রতিবেদন। নানা প্রতিবন্ধকতা, শুরুতে টানা 2 ম্যাচ হেরে বিদায়ের শঙ্কা। বাংলাদেশের প্রথম রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগ। এরপর একাধিক খেলোয়াড়ের এনওসি শেষ হয়ে যাওয়ায় ফাইনালে 11 জন ক্রিকেটার জোগাড় করা নিয়েই চিন্তায় পড়তে হয় রংপুর রাইডার্সকে। দর্শক, কালের কণ্ঠের পরে সব শেষে আমরা যুগান্তরের শিরোনামগুলো দেখব এবারে। সুদ পরিশোধ বেড়েছে 90%। বাংলাদেশের বৈদেশিক ঋণ, যেসব নতুন ঋণ ছাড় হচ্ছে তার বড় অংশই চলে যাচ্ছে আগের মূল ঋণ ও সুদ পরিশোধে। নিট ঋণ ছাড় কমছে, সুদ হার বেড়েছে, গ্রেস পিরিয়ড কমেছে। ভোজ্য তেলে অস্থিরতার নেপথ্যে 6 কোম্পানি। পর্যাপ্ত মজুদ থাকলেও ভোক্তার সঙ্গে প্রতারণা।
2 বছর আগে কারসাজি প্রমাণ হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। কোম্পানিগুলো তেলের দাম বাড়াতে সরবরাহ বন্ধ করে দেয়, এবারও করেছে ক্যাব। রায়পুরে 2 ইউপি সদস্য নিহত, হত্যার পর এক ইউপি সদস্যের পা কেটে উল্লাস করে প্রতিপক্ষ। আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ। দর্শক, যুগান্তর শিরোনামগুলো আমরা দেখে নিলাম, সেই সাথে সাথে এই ছিল আজকের দিনের সব প্রধান প্রধান শিরোনামগুলো। দর্শক, এবারে কিউএসটি নিবেদিত সকাল 24 সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছে আরো আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও আমন্ত্রণ কিউএসটি নিবেদিত সকাল 24-এ। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। দর্শক, আমরা পত্রিকায় ভোজ্য তেল নিয়ে শিরোনাম পড়ছিলাম, ভোজ্য তেলের আমদানি, ভোজ্য তেলের দাম, সেই সাথে সাথে কিন্তু আলু ও পেঁয়াজের আমদানি নিয়েও আমরা শিরোনাম পড়ছিলাম। দর্শক চলুন তবে সকাল সকাল আমরা একটু বাজার পরিস্থিতির খবর নিয়ে আসি। আমরা চলে যাব সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরগুন। হিরগুন, শুভ সকাল। আপনি একটি বাজারেই দাঁড়িয়ে আছেন, কোন বাজারটিতে আছেন সেটিও আমরা জানবো, সেই সাথে সাথে বাজারের সার্বিক পরিস্থিতি আমরা একটু জানতে চাই। জি, আপনাকেও শুভ সকাল। আজকে আমরা রয়েছি সিরাজগঞ্জের যেটি পৌর পাইকারি সবজির বাজার, সেই বাজারটি কিন্তু কাকডাকা ভোর থেকেই শুরু হয়েছে। এখন কিন্তু ক্রেতা বিক্রেতাদের হাটটাকে এই বাজারটি মুখরিত হয়ে রয়েছে। যদি আপনাদের একটু দেখায়, আপনারা দেখতে পারবেন যে এই যে পাইকারি সবজির বাজার, সেটি কিন্তু ভোর থেকেই কেনাবেচা শুরু হয়েছে। তবে ধীরে ধীরে কিন্তু সিরাজগঞ্জে যেটি শীতের তীব্রতা বাড়ছে, সেই সাথে কিন্তু শীতের যে সবজিগুলো কিন্তু সরবরাহ অনেকটাই বেড়েছে আজকে। যদি আজকে একটু সবজির বাজারের দরের কথা বলি, তাহলে ক্রেতাদের অনেকটাই স্বস্তির খবর আছে যে আজকে কিন্তু সব ধরনের সবজির দামই কিন্তু কমেছে। বিশেষ করে পাতাকপি, ফুলকপি, বেগুন, মূলা, কাঁচামরিচ সব কিছুর মূল্যই কিন্তু অনেকটাই কমেছে আজকে। কারণ আজকে বাজারে পর্যাপ্ত পরিমাণে কিন্তু যেটি সরবরাহ রয়েছে, যেটি আমরা যদি একটু দামের কথা বলি, যে আলু গত সপ্তাহে নতুন আলু বিক্রি হতো 95 টাকা কেজি দরে, সেটি কিন্তু আজকে 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফুলকপি দামও কিন্তু কমেছে, প্রায় 10 থেকে কেজি টাকা দরে আজকে কিন্তু ফুলকপি বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজিতে, যেটি গত সপ্তাহে 50 থেকে টাকা কেজি দরে বিক্রি হতো। পাতাকপি আজকে বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে, যেটি কিন্তু গত সপ্তাহেও প্রায় 40 থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হতো। আজকে কিন্তু পেঁয়াজের দামও অনেকটা কমেছে, কেজি প্রতি 10 টাকা কমেছে। যদি আপনাদের একটু দেখায়, দেখতে পারবেন যে পুরো এই যে পাইকারি সবজির বাজার, সেটি কিন্তু যে শহরের আশেপাশের যে বিভিন্ন জমি থেকে যারা কৃষক, তাদের উৎপাদিত এই সবজি কিন্তু প্রতিদিন ভোরে এই সিরাজগঞ্জের পাইকারি সবজির বাজারে নিয়ে আসে কৃষকরা, যে কারণে কিন্তু এই টাটকা সবজি পাওয়া যায় এই বাজারে, যে কারণে ক্রেতাদেরও কিন্তু একটা ভিড় লক্ষ্য করা যায়। যদি একটু দেখায় যে কাঁচামরিচ কিন্তু যে সেটি কাঁচামরিচের দামও কিন্তু আজকে কমেছে। যে কাঁচামরিচ গত সপ্তাহে বিক্রি হতো 50 টাকা, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, এবং সিম বিক্রি হচ্ছে প্রায় 40 টাকা কেজি দরে। সব সবজির দামই কিন্তু আজকে কমেছে, যে কারণে যারা সাধারণ ক্রেতা, তাদের মধ্যে কিন্তু একটি স্বস্তি তারা রয়েছে। তবে তারা যেটি দাবি যে পাইকারি বাজারে সবজির দাম কমলেও কিন্তু খুচরো বাজারের কথা তারা বলছে, সেখানে যদি আসলে একটু বাজারটি মনিটরিং করা যায়, সেক্ষেত্রে কিন্তু ক্রেতাদের অনেকটাই সুবিধা হবে। তবে আজকে আমরা যেটি দেখেছি যে ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছে, ততই কিন্তু সবজির যেটি শীতকালের সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় কিন্তু ধীরে ধীরে সেই সবজির বাজারও কমতে শুরু করেছে। সারিকা, হিরগুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জের একটি পাইকারি সবজি বাজারের খবর আমরা জানছিলাম তুলনামূলকভাবে আজ সবজির বাজারের সবজির দাম কিছুটা কম রয়েছে। দর্শক, এবারে চলে যাব আমাদের পরবর্তী আয়োজনে, আমাদের নিয়মিত আয়োজন ইতিহাসের এই দিনে। আজ 8 ডিসেম্বর।
আজকের দিনটি ঐতিহাসিক তো বটেই, কিন্তু কেন ঐতিহাসিক, কি কি উল্লেখযোগ্য ঘটনা আজকের এই দিনে ঘটেছিল আমরা এক নজরে এবারে জেনে নেব। 1609 সালের আজকের এই দিনে ইউরোপের দ্বিতীয় পাবলিক লাইব্রেরি চালু হয়। 1923 সালের এই দিনে যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে বন্ধুত্ব চুক্তি স্থাপিত হয়। 1941 সালের আজকের এই দিনে গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1971 সালের আজকের এই দিনে শেরপুরের নকলা পাক হানাদার মুক্ত হয়। 1972 সালের আজকের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ঘানা। 1985 সালের এই দিনে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা তথা সার্ক ঢাকায় গঠিত হয়। দর্শক, আমরা তো ইতিহাসের এই দিন নিয়ে জানছিলাম আজকে কেন এই দিনটি ঐতিহাসিক। এবার একটু আমরা সংস্কৃতি নিয়ে জানব। সংস্কৃতি হলো মানব সমাজের বিভিন্ন রীতিনীতি, প্রথা, বিশ্বাস, লৌকিকতা আর আনুষ্ঠানিকতার সমাহার। দর্শক, আজ আমরা জানবো আলজেরিয়ার সংস্কৃতি নিয়ে। চলুন তবে জেনে আসি। আলজেরিয়ার একটি সমৃদ্ধ ইসলামিক ইতিহাস রয়েছে, যা বহু শতাব্দী ধরে বিস্তৃত। 7ম শতাব্দীতে আরব বিজয়ীদের দ্বারা আলজেরিয়াতে ইসলাম প্রবর্তিত হয়েছিল। ইসলামিক স্থাপত্য শিল্পে পিছিয়ে নেই দেশটি। বিখ্যাত ও বৈচিত্র্যময় ইসলামিক স্থাপত্যশৈলী দেশটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আলজিয়ার্সের গ্রেট মসজিদ, টেমসেন মসজিদ এবং কেতজাওয়া মসজিদ ইসলামিক স্থাপনার অন্যতম নিদর্শন। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা আলজেরিয়ান সংস্কৃতিতে তাৎপর্যপূর্ণ গুরুত্ব বহন করে। এই উৎসবে সবাই বাসায় একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করে। মুসলিম দেশ হিসেবে আলজেরিয়ানরা ইসলামিক রীতিনীতি মেনে চলে। তাদের পোশাকে তার বহিঃপ্রকাশ দেখা যায়। পুরুষ এবং মহিলা উভয়ই ডিজেলাবা পরিধান করে। এটি একটি ঢিলে ঢালা পোশাক। নারীরা হাইক নামক পোশাক পরে। মাথায় স্কার্ফ পরা বাধ্যতামূলক এই দেশটিতে। ক্যালিগ্রাফি আলজেরিয়ান সংস্কৃতিতে একটি উল্লেখযোগ্য অংশ। কুরআনিক শ্লোক এবং আরবি শিলালিপির বিভিন্ন শিল্প ফর্ম সিরামিক এবং টেক্সটাইলের মধ্যে পাওয়া যাবে। আলজেরিয়ান হেসেলে তাদের খাদ্য তালিকায় আরব এবং বার্বার উভয়ই দেখা যায়। কুসকুস, ট্যাগিন এবং পেস্ট্রির মতো ঐতিহ্যবাহী খাবারগুলো এর মধ্যে অন্যতম। দর্শক, আলজেরিয়ার সংস্কৃতি নিয়ে জানতে জানতে আমরা একেবারে আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে নতুন দিনে এমন সব নতুন তথ্য আর আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। সবাইকে আরও একবার জানাই শুভ সকাল।